আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঐতিহাসিক গুরুত্বের নিরিখে আজকের এই দিনটা সমগ্র বাঙালি জাতির কাছে গর্ব, অহংকার এবং আত্মত্যাগের দিন। নমস্কার, আমি সুজয় নীল। আজকের এই গর্বের দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে উর্দু ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমেছিলেন। ছাত্রদের সেই প্রতিবাদ মিছিলে পুলিশ নির্দ্বিধায় গুলি চালালে শহীদ হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, শফিউর রহমান এবং আব্দুল সালাম সহ আরো অনেকেই। এই সমস্ত বীর প্রতিবাদীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1987 সাল নাগাদ বাংলা ভাষা প্রয়োগ আইন পাশ হয়। বাংলাদেশের প্রস্তাবেই 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ফলে 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি তারিখটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হতে শুরু করে। 2026 সালে ভাষা দিবসের থিম হলো ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, অর্থাৎ বহুজাতিক শিক্ষায় তরুণ প্রজন্মের কণ্ঠস্বর। এই বছর এই থিমটাকে বেছে নেওয়ার মূল লক্ষ্যই হলো তরুণ প্রজন্মের মাধ্যমে বিভিন্ন ভাষাকে রক্ষা করা, হারিয়ে যাওয়া ভাষাকে পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন ধরনের ভাষাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আসলে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, সংস্কৃতি এবং আত্মসম্মানের অংশ। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত ভাষা শহীদদের, যাদের জন্য আমরা মাতৃভাষার গুরুত্ব বুঝতে শিখেছি। ভাষা নিয়ে আলোচনা করতে করতে আসি বাংলা শব্দ নিয়ে তৈরি এক মজার খেলায়। বাংলা ভাষায় কিছু প্রচলিত শব্দ এবং তাদের উৎস নিয়ে শব্দবাজি আপনাদের সামনে নিয়ে আসছে তন্ময়। শব্দবাজি বাংলা শব্দের খেলার গত দুখানা পর্ব জুড়ে বিভিন্ন বাংলা শব্দের এবং প্রবাদের গল্প আপনাকে বলছিলাম। তো সেই গল্পগুলো বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ দুম করে এই তৃতীয় পর্বে এসে কেন আমি বসে পড়লাম। কারণ যখন আমরা বসি আমরা চেয়ারে বসি, আর যখন ধরুন কোনো কিছু কাজ করছি তখন আমরা টেবিলে কিছু রেখে কাজ করি। অনেক বাঙালির আপত্তি আছে এই দুটো শব্দ নিয়ে। আরে এই দুটো শব্দ বাংলা শব্দ নয়, কিন্তু ইংরেজি শব্দ, চেয়ার, টেবিল ইত্যাদি। কিন্তু মজার কথা হলো এই চেয়ার বলুন বা টেবিল বলুন, এই দুটো শব্দের কোনো অন্য ভালো বাংলা শব্দ কি আছে? আছে আছে এমন অনেকে আছেন যারা একটা চ্যালেঞ্জ বা বাজি ছুঁড়ে দেন যে একটানা 1 মিনিট বাংলাতে কথা বলতে হবে, কোনো ইংরেজি বলা চলবে না। তারা অনেক ক্ষেত্রে খেয়াল করেন না যে বাংলা যখন আমরা একটানা বলতে বলি তার মধ্যে ইংরেজি ছাড়াও আরও অনেক বিদেশি ভাষার শব্দ রয়েছে। স্বাভাবিক, মনে করতে পারছেন প্রথম পর্ব থেকে যেখানে আমি তোয়ালে শিখিয়েছিলাম, রিক্সা বলেছিলাম, বা এরকম আরও বেশ কিছু শব্দ রয়েছে। ঠিক একইভাবে চেয়ার যদি ইংরেজি শব্দ হয়, চেয়ারের বাংলা কি? এমন অনেক বাঙালি আছেন যারা চট করে বলবেন কেন চেয়ারের বাংলা তো কেদারা, কারণ আরাম কেদারা তারা শুনতে অভ্যস্ত। কিন্তু মজার কথা হলো কেদারা শব্দটাও বাংলা শব্দ নয়, এবং কেদারা শব্দটা এসেছে এই ধরুন বছর 200, 250, 300 বছর মতো আগে। তার আগে সম্ভবত এই কেদারা শব্দের ব্যবহার ছিল না। তার কারণ কেদারা আসলে একটা পর্তুগিজ শব্দ, ক্যাডেরা, উচ্চারণটা হয়তো একটু অন্যরকম হবে, CADEIRA, সেখান থেকে বাংলায় এসেছে। তার কারণ একটা সময় চট্টগ্রামে 1525-30 এরকম সময়ের পর থেকে ওই ভাস্কো দা গামা যখন ভারতে এলেন, তারপর অনেক পর্তুগিজ ধীরে ধীরে ওই বাংলাদেশের চট্টগ্রামে গেলেন, সেখানে গিয়ে তারা উপনিবেশ গড়ে তুললেন। এই যেই তারা উপনিবেশ গড়লেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রচুর রোজকার জীবনে পর্তুগিজ শব্দ আস্তে আস্তে বাংলায় মিশে গেল। এই ধরুন মগ, এই ধরুন তোয়ালে, এই ধরুন পেয়ারা বা বারান্দা। এই একইভাবে কেদারা আসলে একটা পর্তুগিজ শব্দ যা বাংলায় এমন মিশে গেছে যে বাংলা সিনেমাও রয়েছে, আবার আমরা আরাম কেদারায় বসে থাকি। তাই কেদারা কিন্তু বাংলা শব্দ নয়, 250-300 বা তার একটু বেশি বছর আগে আসা একটা পর্তুগিজ শব্দ। তার মানে কোনো কোনো শব্দ সম্পর্কে আমাদের যে ভুল ধারণা আছে, আজ খানিকটা চেষ্টা করছি এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার। যেমন অনেকের ধারণা পানি নাকি একটা মুসলমান শব্দ। না, পানি আদৌ মুসলমান শব্দ নয়, কারণ মুসলমান শব্দ বলে কোনো শব্দ হয় না। অনেকে আবার বলতে চান যে পানি নাকি আরবি ফার্সি শব্দ। না, এটাও ভুল ধারণা। না তো আরবি ফার্সি, না তো উর্দু। পানি আসলে এসেছে সংস্কৃত শব্দ পানীয় থেকে। খেয়াল করে দেখুন, হিন্দিতে বা অন্যান্য বেশ কিছু ভারতীয় ভাষাতে পানি শব্দের ব্যবহার রয়েছে। পানি কিন্তু আদৌ আরবি ফার্সি শব্দ নয়, খাঁটি সংস্কৃত শব্দ, যেখান থেকে পানীয় থেকে পানি হয়েছে বাংলাতে।
ফলে এইরকম বেশ কিছু আরও শব্দ নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যে এগুলো হয়তো বাংলা শব্দ নয়। যেমন আমরা যেটাকে বলে থাকি শ্যাম্পু, মানে ইংরেজি একটা শব্দ, আমরা মাঝে মাঝেই ব্যবহার করি আমাদের চুল ঠিক রাখার জন্য, বিশেষ করে বিয়ে বাড়িতে যাওয়ার আগে। এই যে শ্যাম্পু শব্দটা অনেকের ধারণা আসলে একটা ইংরেজি শব্দ, কিন্তু মজার কথা এটা ইংরেজি শব্দ নয়, না এটা অবশ্য বাংলা শব্দও নয়, কিন্তু আসলে এটা একটা ভারতীয় শব্দ। এক একটা শব্দের গল্প যদি আমরা খুঁজতে শুরু করি তার উৎস, সেই যাত্রা যে কতটা মজার হতে পারে, শ্যাম্পু তার একটা উদাহরণ। 1700-র শেষের দিক নাগাদ 1800-র শুরুর দিকে কোনো একটা সময় একজন মুসলমান ভারতীয় ভদ্রলোক তিনি ইউরোপে যান, তখনকার ইউরোপে ভাগ্য ফেরানোর জন্য। তো এই ভারতীয় ভদ্রলোক যিনি ইউরোপে গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে একটা পার্লার খুলেন, বা স্যালন বিদেশি ভাষায় যদি বলতে হয়। তো সেই স্যালনতে তিনি কি করতেন, ভারতীয় পদ্ধতিতে চুলে ম্যাসাজ করতেন। চুলে একটু হালকা বিভিন্ন তেল ইত্যাদি তিনি ভালো করে চুলে একটু মাখিয়ে দিতেন, আর তারপর গরম জলে চুলটা ধুয়ে দিতেন। এই যে চাম্পু বা চাম্পি এই শব্দটা ভারতীয় শব্দ, সম্ভবত হিন্দি বা মারাঠিও কেউ কেউ বলেন এর উৎস, সেটা বিদেশিদের উচ্চারণে হয়ে গেল শ্যাম্পু। এবং তারপর এই শ্যাম্পু বুঝতেই পারছেন সারা দুনিয়ায় ছড়িয়ে গেল, ফিরে এলো বাঙালির কাছে বা ভারতীয়দের কাছে শ্যাম্পু নামে। ফলে যখন আমরা বাংলা শব্দের গল্প নিয়ে এই আলোচনাটা করছি শব্দবাজির এই বিভাগে, এমন অনেক শব্দ রয়েছে যা হয়তো খাঁটি বাংলা শব্দ নয়, কিন্তু সেই শব্দের অন্য একটা ভাষা থেকে বাংলা ভাষার অংশ হয়ে গেছে, আর আমরা আমাদের রোজকার জীবনে বাংলা ভাষায় বুঝতেই পারি না, কিন্তু শব্দটাকে ব্যবহার করে ফেলি। এই হলো বাংলা শব্দের গল্প, আর এই হলো শব্দবাজির বাংলা শব্দের উৎস খোঁজার মজার বিভাগ। তৃতীয় পর্বে শব্দবাজি বাংলা শব্দের খেলার নতুন কোন খেলা আপনাকে শেখাচ্ছি। যে খেলাটা খেলাবো তার নাম বর্ণচোরা। এমনিতে বর্ণচোরা মানে আম, কিন্তু এখানে কি করেছি আপনি দেখলে বুঝতে পারবেন টিভি স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন একটা বাংলা শব্দ, তার কোনো কোনো বর্ণ আমি চুরি করেছি বা খাবলে খেয়ে নিয়েছি বলা যায়, কিন্তু কয়েকটা চিহ্ন রয়ে গেছে। ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বর্ণ বসালে এই শব্দটার ক্ষেত্রে একটাই উত্তর হবে ইতিহাস। জলের মতো সহজ, খুব স্বাভাবিক। পানি নিয়ে কথা বলেছিলাম না, ঠিক সেই পানির মতো বা জলের মতো সহজ আর কি। তো এই জলের মতো সহজ যে খেলাটা বর্ণচোরা, এবার আমি পরপর তিনটে এইরকম শব্দ দেব, যে তিনটে শব্দের কোনো কোনো জায়গা থেকে আমি বর্ণ চুরি করেছি। কোন কোন জায়গা থেকে বর্ণ চুরি করেছি, যেখান থেকে করেছি সেখানে কয়েকটা চিহ্ন দেখতে পাওয়া যাবে, হ্রস্ব ইকার, আকার, হ্রস্ব উকার ইত্যাদি। এই ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বর্ণ বসিয়ে এই তিনটে শব্দ আপনাকে চিনতে হবে, আর নিচে যে ইমেল আইডি আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ইমেল করে উত্তর পাঠাতে হবে। খেয়াল রাখবেন, প্রথম কয়েকজন যারা ঠিকঠাক উত্তর দেবেন তাদের নাম আমরা সামনের সপ্তাহে দেখাবো। চলুন একবার দেখে নেওয়া যাক গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের নাম। জানাতে ভুলবেন না কেমন লাগছে যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে, আর হ্যাঁ তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য নিচে দেওয়া যে ইমেল আইডি সেখানে উত্তর পাঠাতে ভুলবেন না। তাহলে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ার পরের পর্বে আবার দেখা হচ্ছে বাংলা শব্দের গল্প আর মজার মজার খেলা নিয়ে। মাতৃভাষা দিয়ে যখন আজকের অনুষ্ঠান শুরু করেছি, তখন সেই ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানের কথা আমরা ভুলি কি করে। সম্প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী জাতীয় সঙ্গীতের পাশাপাশি এবার থেকে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া কিন্তু বাধ্যতামূলক। তবে পুরো গান নয়, গাইতে হবে প্রথম 6টা স্তবক। এবং যদি কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তবে তার আগেই পরিবেশন করতে হবে বন্দে মাতরম গানটা। এই গানটা তৈরির ইতিহাস জানতে গেলে জানা যায় 1870 সালের শেষ ভাগে কর্নেল ডফিন নামের এক সাহেব বঙ্কিমবাবুকে প্রকাশ্যে অপমান করেছিলেন। এরপরেই বঙ্কিমবাবু সরাসরি ডফিন সাহেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে দেন। বহরমপুরের সমস্ত উকিল বঙ্কিমবাবুর সঙ্গে একজোট হয়ে যান। শেষ পর্যন্ত বিচারকের মধ্যস্থতায় ডফিন সাহেব বঙ্কিমবাবুর কাছে প্রকাশ্যে ক্ষমা চান। বঙ্কিমবাবু মামলা তুলে নেন। তবে ওই ঘটনার পর থেকে কিন্তু বিদেশি শাসকদের বিরুদ্ধে পরাধীন ভারতবাসীদের একত্রিত করার একটা অমোঘ মন্ত্রের খোঁজ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের আমন্ত্রণে সেখানে থাকাকালীন পদ্মা নদীর সংলগ্ন এক অরণ্যে দেবী জগদ্ধাত্রী, দশভুজা দুর্গা এবং নগ্নিকা মা কালীর মন্দির দেখে প্রভাবিত হন বঙ্কিমচন্দ্র। এভাবেই 1874 সালে মাঘী পূর্ণিমার এক রাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন এই মহাস্তোত্র বন্দে মাতরম। পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্তোত্রে সুরারোপণ করেন এবং সকণ্ঠে গেয়েও ফেলেন।
আর তারপরেই বন্দে মাতরম হয়ে ওঠে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ গান। এবার গান নিয়ে যখন কথা হচ্ছেই তাহলে আর একটা খবরও জানিয়ে রাখা দরকার। সম্প্রতি মুম্বাই শহর পেল ভারতের প্রথম মিউজিক্যাল রোড বা সঙ্গীত মার্গ। ছত্রপতি সম্ভাজি মহারাজ কোস্টাল রোডের নর্থ বাউন্ডে নারিমান পয়েন্ট থেকে ওয়ার্লি পর্যন্ত প্রায় 500 মিটার এই রাস্তাটি এখন ভারতের একমাত্র মিউজিক্যাল রোড। বিশেষ রাম্বল স্ট্রিপস বা গ্রুপসের উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি ছুটলেই বেজে উঠবে বিখ্যাত জয় হো গানের মিউজিক। ফলে স্লামডগ মিলিয়নিয়ার ছায়াছবির এই গান এখন আবারও চর্চায়। ভাষা দিবস নিয়ে কথা বলতে গেলে একটা প্রতিষ্ঠানের নাম অবশ্যই করতে হয়, যাদের উদ্যোগে প্রাচীন ভারতীয় সভ্যতার অনেক মণিমুক্ত ভাষা লিপি এবং আরো অনেক কিছু নিয়ে আমরা জানতে পেরেছি। আজ থেকে 250 বছর আগে শুরু হয়ে প্রাচ্যবিদ্যা চর্চার যে অন্যতম প্রতিষ্ঠান কলকাতা শহরের বুকে আজও কাজ করে চলেছে, তাদের ইতিহাস নিয়ে আসছে ঝিলাম পায়ে পায়ে হিস্ট্রি অনুষ্ঠানে। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে একটা সময়ে কিন্তু আমাদেরই দেশের মানুষের মধ্যে কোনো স্পষ্ট বা গোছানো ধারণা ছিল না। তারপর আমাদের দেশে আসে ইংরেজরা। এখানে আসার পর তারা ভারতের প্রাচীন ইতিহাস, ভাষা, লিপি, শিল্পকলা এই সমস্ত কিছু নিয়েই দুর্দান্ত উৎসাহী হয়ে পড়ে এবং তাদের নিরন্তর গবেষণার ফসল হিসেবে ভারতে নতুন করে শুরু হয় প্রাচীন ভারতীয় সভ্যতা নিয়ে চর্চা। আজ থেকে 250 বছর আগে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যা চর্চার কেন্দ্রস্থল হিসেবে যে জায়গাটাকে বাছাই করা হয় সেখানেই আমি আজ দাঁড়িয়ে। জায়গাটির নাম এশিয়াটিক সোসাইটি, ঠিকানা 1 নম্বর পার্ক স্ট্রিট। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে গোড়াপত্তন হয় এশিয়াটিক সোসাইটির এবং তার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়ে পৃষ্ঠপোষকতা করেন তখনকার গভর্নর জেনারেল স্যার ওয়ারেন হেস্টিংস। 1784 সালে সুপ্রিম কোর্টের একটি ঘরে এশিয়াটিক সোসাইটির প্রথম মিটিং কন্ডাক্ট করা হয়, কিন্তু 1808 সালে এখানে গোড়াপত্তন করা হয় এশিয়াটিক সোসাইটির। ওয়ারেন হেস্টিংস নিজ উদ্যোগে শিখেছিলেন উর্দু এবং ফার্সি, তার কারণ মুঘল শাসনকালে এগুলোই ছিল সরকারি ভাষা। স্যার উইলিয়াম জোনসকে ভারতে আনার পিছনেও মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওই সময় ইউরোপিয়ানদের কাছে ভারত যাত্রা করা ছিল অনেকটাই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানোর মতো, কিন্তু স্যার উইলিয়াম জোনস ভারত সম্পর্কে জানতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি নিজের বিয়ের ঠিক 4 দিন পরেই সস্ত্রীক ভারত যাত্রা শুরু করেন। আমার সামনে যে শ্বেতপাথরের মূর্তিটি দেখছেন সেটি স্যার উইলিয়াম জোনসের। স্যার উইলিয়াম জোনসের প্রধান পছন্দের বিষয় ছিল সংস্কৃত, তাই ছুটির দিনে তিনি নবদ্বীপের টোলে যেতেন সংস্কৃত শিখতে। উইলিয়াম জোনস গবেষণা করে বার করেন যে সংস্কৃত, গ্রিক এবং ল্যাটিন একটি ভাষা থেকে বেরিয়েছে। কালিদাসের শকুন্তলাও তিনিই প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। ভারতে স্যার উইলিয়াম জোনস কিন্তু কাজ করতে পেরেছিলেন মাত্র 11 বছর, কারণ মাত্র 48 বছর বয়সেই তার মৃত্যু হয়। আজও পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেলে আপনারা দেখতে পাবেন তার সমাধি। এটা অশোকের বৈরাট শিলালিপি। এখানে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। এটি আমাদের সবচেয়ে পুরনো সংগ্রহ এবং এটা ভাবরু গ্রাম থেকে আনা হয়েছিল। দিল্লি জয়পুর যে সড়ক, সেখানে যে বৈরাট রয়েছে এবং ভাবরু ভিলেজ, সেখান থেকে এই রক এডিক্টটা সংগ্রহ করা হয়েছে। এখানে অশোকের শিলালিপিতে লেখা হয়েছে বিনয় পিটক, সূত্র পিটক, এই যে বৌদ্ধ ধর্মের এই সূত্রগুলো নিয়ে অশোক যেভাবে নিজে রিয়ালাইজ করেছিলেন বুদ্ধ ধর্মকে, সেইটা বিষয় এখানে বলা আছে। প্রিয়দসী লাজা মাগধে সংঘং অভিবাদেন, মানে দেবতাদের প্রিয়, সেটা ভাঙা আছে এখানে। প্রিয়দসী মানে প্রিয়দসী মাগধের প্রিয়দসী রাজা সংঘ, বুদ্ধিস্ট সংঘকে এইভাবে অভিবাদন করছে। তো এখন আমাদের মেন কালেকশনসই হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস বা হাতে লেখা পুঁথি।
এই হাতে লেখা পুঁথির মধ্যে আমাদের প্রায় 50,000-এর ওপরে পুঁথির সংগ্রহ এবং বিভিন্ন ভারতীয় ভাষায় হরফে এই লিপিগুলি লেখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই শোকেসে যে কুব্জিকা মতম বা মৈত্রেয় ব্যাকরণ, কালচক্রাবতার, যেগুলো বুদ্ধিস্ট তান্ত্রিক ও বুদ্ধিস্ট থিম নিয়ে, এবং এগুলো নেপাল রিজিয়ন থেকে কালেক্টেড, কোনোটা নেওয়ারি, কোনোটা গুপ্তা ব্রাহ্মী, এরকমভাবে হরফে লেখা, এবং ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, প্রত্যেকটারই ভাষা সংস্কৃত, তালপাতার ওপরে লেখা পুঁথি। এটার 4টে ম্যানুস্ক্রিপ্টই আমাদের বিজ্ঞাননিধি অ্যাওয়ার্ড পেয়েছে, তার মধ্যে মৈত্রেয় ব্যাকরণ এরা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এছাড়া এগুলো তো সংস্কৃত ভাষায়, কিন্তু আরও অনেক অ্যারাবিক, পার্সিয়ান, উর্দু ভাষায় ম্যানুস্ক্রিপ্টস আমাদের এখানে আছে তিব্বতী ভাষায়ও ম্যানুস্ক্রিপ্টস প্রচুর পরিমাণে, যেগুলো খুবই দুর্লভ কালেকশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এটা ওনার স্বপ্নের একটা প্রজেক্ট, এবং সেটাতে জ্ঞান ভারত নাম, সেই জ্ঞান ভারতম প্রজেক্টে এশিয়াটিক সোসাইটি ক্লাস্টার সেন্টার হয়েছে, যার জন্য আমাদের যে 50,000 পুঁথি, সেটাই আছে প্ল্যান যে সমস্ত পুঁথিটাই ডিজিটাইজড হবে। আপনারও কি আছে ভারতীয় সভ্যতার প্রতি, ইতিহাসের প্রতি আগ্রহ? আপনাকে কি প্রাচীন সমস্ত কিছু ভাবায়? তাহলে আসতে পারেন এশিয়াটিক সোসাইটিতে। সোম থেকে শুক্র পর্যন্ত এখানে আসতে পারেন সকাল 10টা থেকে 6টার মধ্যে, ঘুরে দেখতে পারেন মিউজিয়াম, এমনকি এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিও খোলা থাকে শনিবারে। শুধু সঙ্গে একটা সচিত্র পরিচয়পত্র রাখতে একদম ভুলবেন না, পরিচয়পত্রটি হওয়া চাই সরকারি। এবার বলি গত কয়েকদিনে ঘটা কিছু উল্লেখযোগ্য ঘটনার বিষয়ে। গত 15ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসের পরের দিনই ছিল বিরাট বড় যুদ্ধের দিন। তবে এই যুদ্ধ সীমান্তে নয়, অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে। কথা বলছি টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে। একে তো বিশ্বকাপের আসর, তার উপর ভারত পাকিস্তানের খেলা। খুব স্বাভাবিকভাবেই সেদিন গোটা দেশের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে ম্যাচটা না খেললেই বোধহয় ভালো হতো পাকিস্তানের জন্য, কারণ সেদিন টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের নিয়ে যেন ছিনিমিনি খেললেন ঈশান কিষান। ঈশানের গড়ে দেওয়া শক্ত ভীতি ইন্ডিয়ার স্কোরবোর্ড পৌঁছে দিল 176 রানে। জবাবে মাত্র 114 রানেই গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। ফলে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা পাকা করে নিল ইন্ডিয়া। এবার বলি বিনোদন জগতের কথা। বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুর জুটি মিলে ও রোমিও সিনেমাটি আমাদের উপহার দিয়েছিলেন ভ্যালেন্টাইন উইকেন্ডে, কিন্তু সেই ছবিটা আপাতত বক্স অফিসে ডিজাস্টার হওয়ার পথে। একই অবস্থা টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। 13ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া বাংলা প্রেমের ছায়াছবি মন মানে নাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে ওটিটিতে রিলিজ হওয়া কোহরা সিজন 2 ওয়েব সিরিজটি নিয়ে গত কয়েকদিন কিন্তু বেশ চর্চা রয়েছে। এবার কথা বলি প্রযুক্তি নিয়ে। গত 16ই ফেব্রুয়ারি থেকে গতকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি অবধি দিল্লির ভারত মণ্ডপম প্রগতি ময়দানে চলল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এক মহাযজ্ঞ, যার আনুষ্ঠানিক নাম ছিল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। ভারতবর্ষের বুকে এটাই ছিল আজ অবধি অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় গ্লোবাল এআই সামিট, যেখানে 100টারও বেশি দেশ, 20 জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং 60 জন মন্ত্রীর পাশাপাশি ওপেন এআই এর স্যাম অল্টম্যান, গুগলের সুন্দর পিচাই, অ্যান্থ্রোপিকের ড্যারিও অ্যামোরেই সহ তথ্য প্রযুক্তির প্রথম সারির ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই সামিটের থিম ছিল পিপল, প্ল্যানেট, প্রোগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 16ই ফেব্রুয়ারি এই সামিটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতবর্ষের 1.4 বিলিয়ন মানুষের কৃতিত্বেই আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, স্টার্টআপ ইকোসিস্টেম এবং উন্নত গবেষণার মাধ্যমে আজ ভারতবর্ষ বিরাট উদ্ভাবনের পথ দেখাচ্ছে। পাশাপাশি ভারতে যে ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে সেগুলোকে তরুণ প্রজন্মের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শুধুমাত্র কোনো প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর তাই এই ধরনের গ্লোবাল এআই সামিট ভারতবর্ষকে যে আরো শক্তিশালী করে তুলবে তা বলাই বাহুল। এবারে চোখ রাখা যাক প্রতিবেশী রাষ্ট্রের দিকে। বাংলাদেশের সাধারণ নির্বাচন 2026-এ বিপুল জয় পেল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অর্থাৎ বিএনপি। 2024-এ ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর এটাই ছিল বাংলাদেশের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন। শান্তিপূর্ণ ভোট এবং জনগণের রায়দানে এটা মূলত স্পষ্ট
যে নতুন প্রধানমন্ত্রী তারিক রহমানের হাত ধরেই এটাই হয়তো বাংলাদেশের নতুন যুগের শুরু। আজ যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক তেমনই গতকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি দিনটা পালিত হলো ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসেবে। আসলে আমাদের সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য, লিঙ্গ বৈষম্য ও সামাজিক বঞ্চনার মতো বিষয়গুলো মুছকে না গেলে এই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনাইটেড নেশনস এই দিনটার মাধ্যমে সমতা, মানবাধিকার ও সামাজিক মর্যাদার গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানের শেষ পাতে আসি আবহাওয়ার খবরে। শীতকালে লেপ কম্বল গুটিয়ে বাঙালি আবার প্যাচপ্যাচে গরমের অপেক্ষায়। কিন্তু শুভমের হঠাৎ মনে হয়েছে কলকাতায় বরফ পড়লে কি রকম হতো, দেখুন লাফালাফিতে। এ বিশুদা, আজকে অফিস যাচ্ছ? আরে কি করে যাব, সেক্টর 5 এ শুনলাম 1 হাঁটু বরফ পড়েছে। বললাম বেলচা দিয়ে নিজেকে বরফ পরিষ্কার করতে হচ্ছে, এই জন্য কি ভোট দিয়েছিলাম বলো তো? আমি তো বলছি যে পশ্চিমবঙ্গে আইটি শিল্প দরকার। আরে এই আইটি ওই আইটি নয়, আইটি মানে আইস তাড়াও শিল্প। এই শুনি, এই গাড়ির ওপর থেকে বরফটা সরিয়েছো? সরাওনি? সব কাজ খালি আমি একলাই করব না, মানে কোনো রেসপন্সিবিলিটি দেবে না তুমি? যাকে আমি বাথরুমে যাব, তুমি টিস্যু পেপারটা দাও। জল দিয়ে করব? সুমি, তুমি আমাকে এই ভালোবাসো? কলকাতার ঠান্ডায় আমি বাথরুমে জল ইউজ করব? পারবো না সুমি। না না না, বালতি আর মগ যেন আমার দিকে না আসে, প্লিজ সুমি। না সুমি, টিস্যু টিস্যু, তুমি টিস্যু কিনে আনো সুমি, তোমাকে বলেছিলাম। সুমি, ফিরিয়ে দাও আমার টিস্যু। সুমি, টিস্যু। আরে ভাই বলিস না, মানে আমার তো বলতে কিরকম একটা থ্রিলিং লাগছে। গড়িয়াহাটে নাকি পোলার বিয়ার দেখা গেছে ভাই, সাদা ভল্লুক গড়িয়াহাটের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে কি বলবো রে ভাই। আর শাড়ির দোকান দেখলেই অ্যাটাক করছে, মানে কি যে ভালো খবর। ভালো খবর কেন মানে 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 তুই বললে বিশ্বাস করবি না কি হয়েছে। আমার বউ শাড়ি কিনতে গেছিল, এমনি সময় 4.5 ঘন্টা ধরে শাড়ি দেখে। দাদা পিঙ্কের ওপরে ওই ডিজাইনটা দেখান, দাদা এই ডিজাইনের ওপরে একটা অন্য কালার দেখান, এইরকম করে 80টা শাড়ি দেখার পরে একটা শাড়ি না কিনে চলে আসে। সেই আমার বউ কালকে গড়িয়াহাটে শাড়ি কিনতে গেছে, নিয়ে বাইরে দেখে সাদা ভল্লুক অ্যাটাক করছে। মাত্র 5 মিনিটের মধ্যে শাড়ি দেখে চুজ করে কিনে ফিরে এসছে ভাই। মানে থ্যাঙ্কস টু পোলার বিয়ার, ওরা ছিল বলেই আমার বউ আর দোকানদারের সময় নষ্ট করেনি। আমি তো বলছি যে সাদা ভল্লুকগুলোকে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হোক ভাই, অস্কার দিয়ে দে ভাই, তোরা ঘুরে বেড়া ভাই। কলকাতায় ঠান্ডা পড় ভাই, আরো সাদা ভল্লুক ধর ভাই, আমার বউ যেমন তাড়াতাড়ি শপিং করে চলে আসতে পারে। অনিমেষ দা, এবার কিন্তু কলকাতায় হেভি বরফ পড়েছে মনোরুরু, তাই তো? না, আমরা কিন্তু এবারে পাড়ার ভাই ভাই সংঘ থেকে পুরো একদম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। মানে আসতে হবে কিন্তু, মানে সব রকমের খেলা আছে, দাদা বৌদি বুড়ো বুড়ি সবার জন্য। অনূর্ধ্ব 15 বছরের বাচ্চাদের জন্য হবে আইস স্কেটিং আর আইস হকি, সবাই খেলবে। আর ওই আপনাদের জন্য একদম পুরো মিউজিক্যাল চেয়ারটা হয়ে যাবে, বরফের চেয়ার করে রেখেছি। আর বৌদিদের জন্য একটা মানে কি বলবো ইউনিক কম্পিটিশন হবে। হ্যাঁ, স্নোবল বানিয়ে বানিয়ে মূর্তি তৈরি করতে হবে হাজবেন্ডদেরকে, বৌদিকে বলবেন আসতে। আর শুনুন না, বলছি আগের বছরও তো এই কম্পিটিশনটা হয়েছিল, তো এখানে তখন না ওই পাড়ার নমিতা বৌদির হাজবেন্ড রাজুদার মূর্তি বানাতে গিয়ে পাশের পাড়ার গোপালদার মূর্তি বানিয়ে দিয়েছিল। এই বৌদিকে একটুখানি বলবেন যেন মানে আপনার থোবরাটাকে ঠিকঠাক করে বানাতে, না হলে ঘরে কোনো অশান্তি হলে কিন্তু ভাই ভাই সঙ্গে দায়ী নেবে না, বলে দিলাম। হ্যাঁ, আসবে না সাংস্কৃতিক প্রতিযোগিতা, বরফ নিয়ে খেলতে হবে কিন্তু। না না, এই বছরে কোথায় ঠান্ডা পড়েছে? তো এটা ঠান্ডা হলো কলকাতাতে? ঠান্ডা পড়েছিল ইন দ্য ইয়ার অফ 2019। প্রিন্সেপ ঘাটের ওখানে গঙ্গা পুরো জমে গেছিল। আরে আমি নিজে ওখানে আইস স্কেটিং করেছি। এবছর তো প্রিন্সেপ ঘাটে জল দেখা গেছে, আরে নৌকা পর্যন্ত চলেছে। এটাকে ঠান্ডা বলে না। আসুন না, বলছি নাকি পরের বছরে ঠান্ডা ভালো পড়লেও পড়তে পারে। ভাবছিলাম যে জোকার ওদিকে কোনো ওই 2 BHK ইগলু ফিগলু পাওয়া যাবে কি? মেট্রোর কাছে হবে ইগলুগুলো? না না, 25শে ডিসেম্বরের সময় তো এখন হয়তো পার্ক স্ট্রিট যায় না। আর এই কোন যুগে বাস করছে রে, কলকাতায় এখন বরফ পড়ে, ওই সময় তো পার্ক স্ট্রিট যায় না, ওই সময় তো পার্ক স্ট্রিট পুরো বরফে ঢেকে যায়। এখন বাঙালিরা 25শে বৈশাখের সময় তো জোড়াসাঁকো হাঁটতে যায়। আরে কি বলবো, না না, ওই সান্টার যে দাড়িটা ছিল আগে যখন কিনতাম সান্টার দাড়িগুলো, ওটা এখন আমরা পরে নিয়ে রবীন্দ্রনাথ সেজে 25শে বৈশাখের দিনে জোড়াসাঁকোতে ঘুরে বেড়াই রে। আর পার্ক স্ট্রিটের লোকে তো সব নেশা করতো আর কি।
বাঙালি এখন পুরো সংস্কৃতি মনস্ক হয়ে গেছে। এখন বাঙালি নলেন গুড় খেয়ে নেশা করে, ও সে আলাদাই ভাই মস্তি হয় ভাই। প্রচন্ড ঠান্ডা, কলকাতায় প্রচন্ড ঠান্ডা পড়ছে, এত বরফ কেন, এত সহ্য হচ্ছে না। গরমকাল চাই, গরমকাল চাই। সুপর্ণা, গরমকাল কবে আসবে? সুপর্ণা, গরমকাল কবে আসবে? ঘামে পুরো শরীর ভিজে যাবে। এখন তো এনআরআই বাঙালিগুলো সব নিউ ইয়ারকে গরমকালে কলকাতায় চলে আসে, গরমকাল এনজয় করে বলে কলকাতায়। মে মাসের গরমকাল ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মে মাসের গরম। গরম চাই, গরম চাই, গরম চাই। কলকাতার গরম, কলকাতার গরম, গরমকাল আসবে, সেই ভয়াবহ গরম। কলকাতায় বরফ পড়ে না শীতকালে, যা দেখছিলাম সব স্বপ্ন। কলকাতায় বরফ পড়ে না শীতকালে, গরমকাল পড়ে। ঘাম, এই গরমে কে বাঁচাবে? আসছে গরমকাল, আসছে। ও, শেষ করার আগে আর একটা কথা, মাধ্যমিক পরীক্ষা তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। গত 12ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। খুব ভালো করে পরীক্ষা দিও তোমরা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা এপিসোডে। অনেক গল্প করবো সেখানে, আর এরকম মজার মজার কন্টেন্ট তো থাকবেই। আর তোমরাও যদি কন্টেন্ট ক্রিয়েটার হও, আমাদের সঙ্গে কিন্তু জুড়ে যেতে পারো, চলে আসতে পারো স্টুডিওতে তোমার কন্টেন্ট নিয়ে। তার জন্য আমাদের ফলো করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যেখানেই হোক। আর আমাদের মেইল করতে হবে ddbanglasocialmedia@gmail.com-এ। দেখা হচ্ছে পরের সপ্তাহে। আজকের জন্য টাটা।